আর মাত্র কদিন পরে স্বাধীন ভারতের ইতিহাসে সবথেকে বেশি অর্থ ব্যয় তৈরি হতে চলেছে একটি বিরাট মন্দির। স্কুল নয়, কলেজ নয়, হাসপাতাল নয়, বৈজ্ঞানিক গবেষণাগার নয়, মন্দির। আজকে আমরা যে কবিতাটা শুনব তা কতকটা এই বিষয়ের উপরই। নমস্কার, মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আমি সীমান্ত আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যে কবিতাটি শুনব সেটি অযোধ্যা শহরের পটভূমিতে রচিত। সেখানকার এক গণিকালয়ে একটি শিশুর জন্ম হয়। তারপর সে একদিন বড় হয়ে এই বিরাট দেশের বুকে হারিয়ে যায়। আজ সে আবার ফিরে এসেছে তার মাতৃভূমির খোঁজে। ফিরে এসে দেখছে যে এই শহরে এক চূড়ান্ত ধর্মীয় অথবা রাজনৈতিক ডামাডোল চলছে। সে তার জন্মভূমিকে খুঁজে পাচ্ছে না এবং সে আদালতে দাঁড়িয়ে দাবি জানাচ্ছে তার মাতৃভূমিকে ফিরিয়ে দেবার। কাজেই কবিতাটি বলবার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে একটি দৃঢ় এবং ঋজু ভঙ্গি এই কবিতাটি বলার জন্য বিশেষ প্রয়োজন। কারণ কবিতার যে কথক সে কিছু দাবিকে তুলে ধরছে। দ্বিতীয় বিষয় হচ্ছে থামা। কবিতাটির একটা বিরাট অংশ জুড়ে রয়েছে স্মৃতিচারণ। বারবার কবিতাটি বাস্তব থেকে ফ্ল্যাশব্যাকে যাতায়াত করে, ফলে কোথাও কোথাও একটু বেশি, কোথাও কোথাও একটু কম থামা দরকার। কোথায় কতটা থামতে হবে সেটা বোঝানোর জন্য স্ক্রিনে আপনারা যখন কবিতাটা দেখবেন সেখানে আমি লাল দাগ দিয়ে চিহ্নিত করে দিয়েছি। দুটি বা তিনটি লাল দাগ দেখলে বুঝতে পারবেন একটু বেশি বা আর একটু বেশি থামার দরকার আছে। টেকনিক্যাল কথা এটুকুই, বাদবাকি তো দরদের কথা। এই কবিতার কথকের সাথে আমরা কতটা নিজেদের একাত্ম করতে পারছি তার উপর নির্ভর করবে কবিতাটা আমরা কত ভালো করে বলতে পারছি। শুরু করছি কবিতা ভারত এক খোঁজ, কবি জয়দেব বসু। বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম তা আমি জানি না। জানি না আমার বাবা কে। আমার মাও জানতো না এসব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই এক ঝোপড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাহর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যেতে পারে কিনা ভেবে দেখবেন। যদিও পরিবার কথাটার অর্থই আমার কাছে পরিষ্কার নয়। বরং শুনুন, বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চেপে বসবার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন, আলোহীন, পয়ঃপ্রণালীহীন ঘুপচি ঝোপড়া, ভিখিরি, জোচ্চোর, দাগি, মাতাল আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইসেল, ঘরে ঢুকে পড়ত পেট মোটা উন্মত্ত থানেদার। মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে বার করে দিত। সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে, দেয়ালে ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি। ব্যাস, এই তো সব। অযোধ্যা ছেড়ে আসবার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয়। মাননীয় বিচারক, আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান, তা থেকে শীষমহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা। তারপর জীবনের লাত খেতে খেতে সেই ঝোপড়ায় ফিরেই সে মরে।
চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন। কিন্তু এতদিন পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখছি? কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা, কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তাড়া খাওয়া এক বাদশাহ। আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা। আমি জানি না অতদিন আগে আসা কোনো সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা। কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিলেন, এখানেই। কেননা আমিও যে জন্মেছি এখানে। আমার ইন্তেকালের ভয় নেই, আখেরাতের লোভ নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ঝোপড়ার জন্য, এই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ। মাননীয় বিচারক, রহম করুন, আমার জন্মভূমি আমায় ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে উঠবার আগেই। নমস্কার, সকলে ভালো থাকবেন।